ইউটিউবে পাবো। হ্যাঁ, পাবলিক চ্যানেল করতে পাবা, মানে সব ক্লাস পাবা না, বাট ম্যাক্সিমাম ক্লাস পাবা। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলতেছি। তাহলে আমরা এখন শ্রেণীবিন্যাসটা করি। তাহলে আমাদের জীবজগৎ, এই যে আমাদের জীবজগৎকে সর্বপ্রথম আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে কি সুপার কিংডম 1, সুপার কিংডম 1, যেটাকে আমরা বলতেছি কি প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক। ঠিক আছে, এরপর আসতেছে সুপার কিংডম 2, সুপার কিংডম 2, এটাকে আমরা বলতেছি ইউক্যারিওটিক। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, ওইটাও তোমাদেরকে একটু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে অ্যাক্যারিওটিক, যেটা তোমাদের বইয়ে নাই। অ্যাক্যারিওটিক। দেখো তাহলে আমরা প্রথমে এই যে জীবজগৎকে দুইটা সুপার কিংডমে আমরা ভাগ করছি, একটা হচ্ছে কি ইউক্যারিওটিক আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক। এখন ইউক্যারিওটিক বা প্রোক্যারিওটিক বিষয়টা কিরকম দেখো। ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক মানে আমরা এটাকে বলি যে কি প্রোক্যারিওটিককে আমরা কি বলি আদিকোষী, আদিকোষী। এখন আদিকোষী বিষয়টা কি, আদিকোষ বা আদিকোষী বিষয়টা কি? আদিকোষী বিষয়টা হলো যাদের কোষ সুগঠিত নয়, যাদের কোষ সুগঠিত নয়, যাদের নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস অনুপস্থিত। নিউক্লিওলাস অনুপস্থিত। আচ্ছা, বিষয়টা একটু বুঝাই বলি। সাপোজ মনে করো তোমার কোষ আছে, সাপোজ এটা তোমার কোষ। ঠিক আছে, আমাদের নর্মাল প্রাণীতে কি হয়, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, তাই না? কোষের মধ্যে একটা কি থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতর কি থাকে, এই যে আমাদের ক্রোমাটিন বস্তু থাকে, তারপর একটা কি থাকে, একটা নিউক্লিওলাস থাকে এখানে, তাই না? একটা সুন্দর কোষ। এবং কোষের বাকি অংশগুলো যেমন মনে করো মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে গোলগি বস্তু, লাইসোজোম, তারপরে হচ্ছে যে কোষ কঙ্কাল, রাইবোজোম, অনেক কোষীয় অঙ্গাণু আছে। এই কোষীয় অঙ্গাণু যদি সবগুলো একটা কোষের মধ্যে সুন্দরভাবে থাকে, তখন আমরা ওইটাকে বলবো প্রকৃত কোষী। কি বলবো? প্রকৃত কোষী। যেমন এটা ইউক্যারিওটিক হচ্ছে কি, ইউক্যারিওটিক মানে হচ্ছে এটা কি প্রকৃত কোষী। ঠিক আছে, তার মানে কোষে যা যা থাকা দরকার তা যদি প্রপারলি থাকে, এবং এই যে দেখো এটা কি মূলত এই যে সুতার মতো যেটা দেখতেছি ওটাকে আমরা বলি ক্রোমাটিন বস্তু, যেটা আমরা চ্যাপ্টার 2-তে দেখছিলাম। এটাকে কি বলি? ক্রোমাটিন বস্তু। এই ক্রোমাটিন বস্তুকে কি আমরা দেখতে পারি? এটাকে কি আমরা দেখতে পারি? এটাকে কি আমরা দেখতে পারি না। কেন দেখতে পারি না? এটা এতই সূক্ষ্ম যে কোনো অনুবীক্ষণ যন্ত্র যতই উন্নত হোক না কেন এটা ক্যাপচার করতে পারে না। এটা ধারণা, মানে বিজ্ঞানীরা ধারণা করতেছে যে এরকম একটা সুতার মতো কিছু আছে যেটাকে আমরা ক্রোমাটিন বস্তু বলি। এই ক্রোমাটিন বস্তু যখন কোষ বিভাজনের সময় আসে, এই ক্রোমাটিন বস্তু ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমাটিন বস্তু কিসে পরিণত হয়? ক্রোমোজোমে পরিণত হয়। তখন এটাকে আমরা দেখি। ক্রোমোজোম যখন পরিণত হয় তখন এটা মোটা হয়। কি হয়? মোটা হয়। বিজ্ঞানীরা ধারণা করেন এখানে জল বিয়োজন বা বিভিন্ন জটিল প্রক্রিয়া, তোমাদের বইয়ে উল্লেখ আছে চ্যাপ্টার 3-তে কোষ বিভাজনের সময় উল্লেখ আছে যে কোষ বিভাজনের সময় ক্রোমাটিন বস্তু বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রোমোজোমে পরিণত হয়। ঠিক আছে, এখন জটিল প্রক্রিয়া কি, এটা অনেক স্টুডেন্ট আমার কাছে কোয়েশ্চেন করছে জটিল প্রক্রিয়া কি। এখন জটিল প্রক্রিয়া এতই জটিল যে তোমাদেরকে এখন যদি বলতে চাই তোমরা বুঝবা না, কারণ এখানে বিভিন্ন ক্রোমোজোম সূত্র তৈরি করে, সূত্র থেকে লুপ তৈরি হয়, বিভিন্ন এনজাইমের কাজ আসবে। তো এগুলো হচ্ছে অনার্স লেভেলের পড়ালেখা। ঠিক আছে, তাহলে আমরা ওদিকে এখন যাব না। জটিল প্রক্রিয়া যেগুলো তোমাদের ইন্টার লেভেলের পড়ালেখা, ওগুলো কিছু অংশে আমি বলবো। এই জটিল প্রক্রিয়া তোমরা ইন্টারে গিয়েও কি পড়বা? জটিল প্রক্রিয়ায় পড়বা। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আপাতত আমাদের হেডেক নাই, আমরা জটিল প্রক্রিয়ায় লিখে দিয়ে আসবো। বিষয়টা বুঝছি? তাহলে দেখো ক্রোমাটিন বস্তু, আসো ক্রোমাটিন বস্তু কিসে পরিণত হয়? ক্রোমোজোমে পরিণত হয়। তারপর ক্রোমোজোমটাকে আমরা কি দেখি?
ওকে, এখন দেখো, এখন যদি চিন্তা করো, এখন যদি এই জিনিসটা না থাকতো, মানে নিউক্লিয়ার এই যে পর্দাটা যদি না থাকতো, পর্দাটা না থাকলে এই যে ভেতরে আমরা কি বলতেছিলাম, এই যে আমাদের সূত্র বা ক্রোমাটিন বস্তুগুলো, এই ক্রোমাটিন বস্তুগুলো ছড়াই ছিটাই যাবে না? ছড়াই ছিটাই যাবে। তাহলে ছড়াই ছিটাই যাবে, তারপরে এই যে বিভিন্ন মনে করো এখানে মাইটোকন্ড্রিয়া নাই, সাপোজ মাইটোকন্ড্রিয়া নাই, সাপোজ রাইবোজোম নাই, তার অনেকগুলো অঙ্গাণু অনুপস্থিত, প্লাস নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসও নাই, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসও নাই। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি? সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো আদিকোষী। বিষয়টা বুঝছো? তাহলে আদিকোষী কোনগুলো? যেখানে কোষের মধ্যে অনেক কোষীয় অঙ্গাণু অনুপস্থিত থাকবে এবং নিউক্লিয়াসের পর্দা থাকবে না এবং নিউক্লিওলাস থাকবে না। তাই এই যে ক্রোমাটিন বস্তুগুলো কোষের মধ্যে ছড়াই ছিটাই থাকবে, কোষের মধ্যে কি ছড়াই ছিটাই থাকবে। আশা করি বিষয়টা বুঝছো, আদিকোষী এবং প্রকৃতকোষী, আদিকোষী এবং প্রকৃতকোষী। এবার আসো, তাহলে আমরা বললাম কি, এই যে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কি? যাদের কোষ সুগঠিত, প্রোক্যারিওটিক কি? যাদের কোষ সুগঠিত নয়, আর ইউক্যারিওটিক কি? যাদের কোষ কি সুগঠিত। কোষ কি সুগঠিত। কোষ সুগঠিত মানে কি? যা থাকা দরকার সবকিছুই আছে, একটা আদর্শ কোষে যা থাকা দরকার সবকিছুই আছে। এবার একটু আমরা অ্যাক্যারিওটিক নিয়ে আলোচনা করি। একটু কি নিয়ে আলোচনা করি? অ্যাক্যারিওটিক নিয়ে। অ্যাক্যারিওটিক বিষয়টা কি? অ্যাক্যারিওটিক মানে হচ্ছে অকোষীয়। অ্যাক্যারিওটিক মানে হচ্ছে কি? অকোষীয়, যাদের কোষ বলতে কিছুই নেই, যাদের কোষ বলতে কিছুই নেই। দেখো, এই দুইটারই কিন্তু কোষ আছে, একটা হচ্ছে আদিকোষী, একটা হচ্ছে প্রকৃতকোষী, বাট কোষ তো আছে, তাই না? কিন্তু অ্যাক্যারিওটিক এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো কোষই নাই। তো কোনো কোষ না থাকলে এটা কি তাহলে জীব হবে নাকি জড় হবে? এটা কি জীব হবে নাকি জড় হবে? এটা জড়, এটা জীব। একটা উদাহরণ দিয়ে বলি, এটার উদাহরণ হচ্ছে কে? ভাইরাস। এটার উদাহরণ হচ্ছে ভাইরাস। ভাইরাস জীব, ভাইরাস জড়। কিভাবে? ভাইরাস যখন বাইরে থাকে, মানে কোনো পোষক দেহ কোনো বডির বাইরে থাকে, মনে করো সাপোজ এই জায়গায় ভাইরাস লেগে আছে বা এখানে আমাদের স্ক্রিনের মধ্যে ভাইরাস লেগে আছে, তাহলে তখন সে কি? জড়। তখন সে জড়ের মতো কাজ করবে। কিন্তু তুমি যখন মনে করো ভাইরাসকে হাত দিয়ে টাচ করছো, কোনো একটা খাবারের মাধ্যমে ভাইরাস তোমার ভিতরে ঢুকে গেছে, সেই ক্ষেত্রে তোমার কোষ থেকে শক্তি গ্রহণ করে সে কি হবে? জীবে পরিণত হবে। এবং জীবে পরিণত হওয়ার বৈশিষ্ট্যটা কি? সে মানে তার সংখ্যা বৃদ্ধি করতে পারবে। আমরা জানি জীবের কোষ তার সংখ্যা বৃদ্ধি করতে পারে, ঠিক ভাইরাসও কি করতে পারে? তার সংখ্যা বৃদ্ধি করতে পারে। কখন? যখন সে কারো ভেতরে যাবে। ঠিক আছে? তাহলে এটাকে অ্যাক্যারিওটিক আলাদা করে রাখা হয়েছে, কারণ অনেকে এটাকে জীব বলে, অনেকে এটাকে জড় বলে, তাই এটাকে জীব জগতের অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টা বুঝছি? ওকে, তাহলে গেল সুপার কিংডম 1, সুপার কিংডম 2। এরপর আসি, দেখো এই সুপার কিংডম 1কে আমরা আবার একটা রাজ্যে ভাগ করতেছি। সুপার কিংডম 1-এর রাজ্য কয়টা? একটা রাজ্য, একটি। কোনটি? মনেরা। এর একটাই রাজ্য, মনেরা। ঠিক আছে? এরপরে আসি, এরপরে এই যে ইউক্যারিওটিকের রাজ্য কয়টা? ইউক্যারিওটিকের রাজ্য হলো 4টা। তাহলে রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 1 এখানে হয়ে গেছে, রাজ্য 2কে প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, এরপরে আসতেছে রাজ্য 4, এরপর আসতেছে রাজ্য 5, অ্যানিমিলিয়া। ঠিক আছে? তাহলে বিষয়টা চিন্তা করো, বিষয়টা দেখো। তো এই যে আমরা রাজ্যে ভাগ করলাম, রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমিলিয়া। রাজ্য 1 কারা? রাজ্য 1 কারা? মনে রাখবা, সব ধরনের ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত, যাদের কোষ আছে কেবলমাত্র একটা, এবং ওই কোষটাই কি? ওই কোষটা হচ্ছে যে আদিকোষী। ওই কোষটা কি? আদিকোষী। বিষয়টা বুঝছি? এরপর রাজ্য 2 কারা? রাজ্য 2 হচ্ছে যে
শৈবাল, বেসিক্যালি সব ধরনের শৈবাল, বেসিক্যালি সব ধরনের কি শৈবাল হচ্ছে রাজ্য 2 এর অন্তর্গত, প্রোটিস্টার অন্তর্গত। এরপর রাজ্য 3, রাজ্য 3 হচ্ছে যে মূলত সব ধরনের ছত্রাক, সব ধরনের কি ছত্রাক এর ভিতরে থাকবে। এরপর রাজ্য 5, রাজ্য 4, রাজ্য 4 হচ্ছে সব ধরনের গাছপালা, সব ধরনের গাছপালা। এরপর রাজ্য 5 হচ্ছে অ্যানিমেলিয়া, সব ধরনের প্রাণী, যত ধরনের প্রাণীকে আমরা হাঁটতে চলতে দেখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত ধরনের প্রাণীকে আমরা প্রাণী হিসেবে চিনি তাদেরকে আমরা এই অ্যানিমেলিয়ার অন্তর্গত করছি। ঠিক আছে, আচ্ছা বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়, বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয়, বিষয়টা আরো লম্বা। দেখো দেখো তো এখানে দেখো শৈবাল, ছত্রাক, গাছপালা, এখানে একটা স্টুডেন্টদের কনফিউশন থাকা যায়। তো শৈবালও তো আমরা একটা গাছ হিসেবে চিনি, ছত্রাককেও আমরা মাশরুমকে এক ধরনের গাছ হিসেবে চিনি, গাছপালাকেও গাছ হিসেবে চিনি, বাট এদের একটা কি আছে, এদের একটা আলাদা শ্রেণীবিন্যাস আছে। গাছের শ্রেণীবিন্যাসটা আমি একটু আলাদা করে তোমাদেরকে লিখে দিতে চাই, এটা তোমাদের কোথাও না কোথাও কাজে লাগবে। দেখো থ্যালোফাইটা, থ্যালোফাইটা, ঠিক আছে, থ্যালোফাইটার চেয়ে উন্নত হচ্ছে ব্রায়োফাইটা। আশা করি কিছু কিছু ওয়ার্ড তোমরা শুনছো। ব্রায়োফাইটার চেয়ে উন্নত হচ্ছে কি টেরিডোফাইটা। ঠিক আছে, টেরিডোফাইটার চেয়ে উন্নত কে? টেরিডোফাইটার চেয়ে উন্নত হলো নগ্নবীজি, আর নগ্নবীজির চেয়ে উন্নত হলো কি আবৃতবীজি। ঠিক আছে, আবৃতবীজি। তাই এটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে সকল উদ্ভিদ, সকল উদ্ভিদ A to Z এখানে আছে। দেখো থ্যালোফাইটা কারা, থ্যালোফাইটা কারা? এটা হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সবচেয়ে কি নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এদের না গাছ, এদের না কাণ্ড আছে, না পাতা আছে, না ভাস্কুলার টিস্যুতন্ত্র আছে, এদের বলতে গেলে কিছুই নাই। তো এদের অন্তর্গত কারা? এদের অন্তর্গত হলো শৈবাল এবং ছত্রাক, শৈবাল ও ছত্রাক। আচ্ছা, এদের না পাতা আছে, না কাণ্ড আছে, ঠিক আছে, না মূল আছে, এরকম। এরা হচ্ছে জাস্ট উদ্ভিদ। যেমন শৈবাল কি, শৈবাল বা শ্যাওলা কি, মনে করো ভেজা জায়গায়, ভেজা ইটের উপর একটা সবুজ আস্তরণ পড়ছে, ওটাই হচ্ছে একটা কি শৈবাল। আচ্ছা, শৈবাল সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হলো এই শৈবালই আমাদের সালোক সংশ্লেষণের 60 থেকে 70% করে থাকে। ঠিক আছে, অক্সিজেন সরবরাহ না, মানে সালোক সংশ্লেষণ। অক্সিজেন অবশ্যই সালোক সংশ্লেষণ হলে তো অক্সিজেন সরবরাহ হবে, সেটা আলাদা কথা। কিন্তু পুরা পৃথিবীতে যদি তুমি সালোক সংশ্লেষণকে 100% চিন্তা করো, ওই 100%-এর মধ্যে শৈবাল শুধুমাত্র করবে কি 60 থেকে 70%। না না, পুরা আমাদের যতগুলো গাছপালা আছে, পুরা পৃথিবীতে যতগুলো গাছপালা আছে, ওরা সালোক সংশ্লেষণ করবে না? ওই সালোক সংশ্লেষণকে যদি তুমি 100% ধরো, ওই 100%-এর 60 to 70% শৈবালই করবে, বাকি সবগুলো অন্যান্য গাছগুলো করবে, যেগুলো আমরা বড় বড় গাছ হিসেবে চিনি। ঠিক আছে, এরপর আসতেছে কি ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা হচ্ছে মস জাতীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা কি মস জাতীয়। মসও অনেকটা কার মতো? মসও অনেকটা তোমার শৈবালের মতো, বাট শৈবাল আর মসের মধ্যে একটা তফাৎ আছে। মসের মধ্যে একটু একটু কি আছে তোমার, একটু উচ্চতা আছে, মানে মস অনেকটা এরকম। এরাও ইটের মধ্যে হবে, বাট ওই ইটের মধ্যে কিছু জিনিস আছে না, চাপ দিলে একটু স্পঞ্জের মতো লাগে, ঘাসের মধ্যে একটু একটু চাপা যায়, ওগুলো হচ্ছে মস জাতীয়। ঠিক আছে, এরপরে টেরিডোফাইটা হচ্ছে কি, টেরিডোফাইটা হচ্ছে যে ফার্ন জাতীয়। ফার্ন জাতীয়। ফার্ন কোনগুলো? এই যে মনে করো দেওয়ালের মধ্যে ইটের ফাঁকে ফাঁকে এরকম এরকম কিছু পাতা দেখা যায় না, ইটের ফাঁকে ফাঁকে, যেখানে এখানে ছোট 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 আবার কি থাকে, পাতার মতো থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার, এগুলো হচ্ছে তোমার ফার্ন জাতীয়। ঠিক আছে, এই ফার্নের মধ্যে সর্বপ্রথম আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র দেখতে পাই।
এর মধ্যেও ভাস্কুলার টিস্যুতন্ত্র নেই, এর মধ্যেও ভাস্কুলার টিস্যুতন্ত্র নেই, এই থেকে শুরু টেরিডোফাইটা থেকে শুরু, যার মধ্যে ভাস্কুলার টিস্যুতন্ত্র আছে। এখন ভাস্কুলার টিস্যুতন্ত্র বলতে কি বোঝায়? জাইলেম ফ্লোয়েম। মানে উদ্ভিদের মধ্যে কি থাকে? জাইলেম ফ্লোয়েম থাকে, যাতে জাইলেম দিয়ে মাটি থেকে উপাদানগুলো, খাদ্য উপাদানগুলো পাতার মধ্যে যায়, পাতার মধ্যে খাদ্য তৈরি হয় এবং তৈরিকৃত খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে এটা একটা টিস্যুতন্ত্রের অংশ, যেটাকে বলে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ঠিক আছে, তাহলে জাইলেম ফ্লোয়েম একত্রে কি? ভাস্কুলার টিস্যুতন্ত্র। কাদের থেকে শুরু হয়েছে? টেরিডোফাইটা থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এরপর নগ্নবীজি, আবৃতবীজি। নগ্নবীজি কারা? যাদের বীজ আছে কিন্তু ফল বলতে কিছু নাই। বীজ আছে কিন্তু ফল বলতে কিছু নাই, শুধু ওই বীজটাই আছে। মনে করো আমের বোটাই আছে, উপরের আমের অংশ নাই। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। আর হ্যাঁ, যেমন সাইনাস একটা আছে, সাইকাস একটা, এগুলো হচ্ছে মূলত সাজানোর জন্য ইউজ হয়। দেখতে মনে করো তোমরা বিভিন্ন ইয়ে আছে না। আচ্ছা আমি দেখাই তোমাদেরকে দেখতে কিরকম, যেহেতু জিজ্ঞেস করছো আমি অবশ্যই দেখাবো। দেখাই, এটা থেকে হচ্ছে বাংলিশ লিখতে হবে, বুঝছো? নগ্ন বীজি বৈশিষ্ট্য দিছে। যাই হোক, আমরা ইমেজের দিকে দেখি। এই যে দেখো, বিভিন্ন সাজানোর কাজে যেগুলো অংশ মানে ইউজ করা হয়, এই যে নগ্নবীজি উদ্ভিদ, দেখছো? সাজানোর কাছে যেগুলো অংশগ্রহণ করা হয় এগুলোর, এই যে দেখো, এগুলো নগ্নবীজি, সাইকাস বললাম না, সাইকাস, নগ্নবীজি, এই যে সাইকাস। এটা শুধু তুমি জাস্ট সাজাবাজে। এদের বীজ হবে, বীজের মধ্যে এই যে এটা হচ্ছে এদের কি? ফল। এটা হচ্ছে এদের ফল। এদের ফল বলতে কিছু না। এই যে বীজ আছে, বীজটা তুমি নিয়ে কি করবা? অন্য জায়গায় রোপণ করলে আরেকটা গাছ হবে। এদের ফল বলতে কিছু নেই। বিষয়টা বুঝছি? সাইকাস, এই যে দেখছো, এই যে সাইকাস। এই যে দেখো, এই সাজানোর কাজে আমরা বিভিন্ন 5 স্টার হোটেলে এগুলো দেখি, সাজানোর কাজে ইউজ করা হয়। বিষয়টা বুঝছি? আসো তাহলে ব্যাক যাই। আসো তাহলে বিষয়টা ক্লিয়ার। নগ্নবীজি গেল। এরপর হচ্ছে আবৃতবীজি। আবৃতবীজি হচ্ছে যারা আমাদেরকে ফল দেয়, ফুলই পরবর্তীতে ফলে পরিণত হয়, যেটা আমরা নর্মালি কাঁঠাল, তারপর আম, লিচু, যেগুলো ফল হিসেবে আমরা পাই, ওগুলো সবগুলো আবৃতবীজি। তাহলে সবচেয়ে উন্নত শ্রেণীর উদ্ভিদ কে? সবচেয়ে উন্নত শ্রেণীর হচ্ছে কে? আবৃতবীজি। আর সবচেয়ে নিম্ন শ্রেণীর কে? থ্যালোফাইটা। কাণ্ড থাকে না, বাট ইয়ে আছে, পুষ্পমঞ্জরির মতো একটা অংশ আছে। পুষ্পমঞ্জরির মতো, মানে পুষ্প যেরকম এক জায়গায় খুব আচ্ছা এটাও দেখাই না, এটাও দেখাই। এটাকে লিখি, টেরিডোফাইটা লিখি, টেরিডোফাইটা। এই যে দেখো, দেখছো? এই যে কাণ্ড নয়, বাট কাণ্ডর মতো একটা অংশ, যেখানে মধ্যে সাজানো থাকে মূলত। এই যে দেখো, টেরিডোফাইটা। হ্যাঁ, সব জায়গায় দেখা যায়। এগুলো হচ্ছে তোমার কি? টেরিডোফাইটা। এই যে দেখছো, ছোট ডাল। এটা এর চেয়ে বড় হবে না, এই সাইজেরই, এর চেয়ে বড় হবে না তোমার। ওকে, এটা বিভিন্ন দেওয়ালের ফাঁকে তোমরা দেখবা, দেওয়ালের ফাঁকে দেখা যায়। ওকে, এরপর আবৃতবীজি কি? আবৃতবীজি হচ্ছে নর্মাল আমরা যেটা হিসেবে চিনি, নর্মাল গাছ হিসেবে আমরা যেটাকে চিনি। আচ্ছা, তাহলে এই যে দেখো, এই জিনিসটা বুঝছি তো। তাহলে সবচেয়ে নিম্ন শ্রেণী হচ্ছে থ্যালোফাইটা, এর চেয়ে উন্নত হচ্ছে ব্রায়োফাইটা। আচ্ছা, আমি চিহ্নটা বলতেছি, চিহ্নটা এইভাবে হবে, গ্রেটার দেন। ঠিক আছে, সবচেয়ে নিম্ন শ্রেণী হচ্ছে থ্যালোফাইটা, এরপরে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি। ওকে, গেল। আচ্ছা, এটা তো আমাদের এক্সট্রা পড়া, এটা আমাদের বইয়ের মধ্যে নাই, এটা আমি জাস্ট তোমাদেরকে এক্সট্রা পড়াইলাম। এখন এই যে আমরা রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5, রাজ্য 2 এর মধ্যে সবগুলো কি? শৈবাল। রাজ্য 3 এর মধ্যে সবগুলো ছত্রাক। রাজ্য 4 এর মধ্যে সবগুলো গাছপালা। তাহলে বিষয়টা বুঝছো? ছত্রাক, শৈবাল, গাছপালা। এরপর গাছপালার বিভিন্ন উপকরণ আসবে। এখান পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ না। তোমরা ক্লাস 8-এ আশা করি কিছু পড়ছো। যেমন এই যে রাজ্য 5কে আমরা কি আরো 5টা পর্বে ভাগ করি। 5টা কি পর্বে ভাগ করি, জানো তো? পরিফেরা, নিডারিয়া, হ্যাঁ সরি 9টা, 5টা বলতেছি, এই রাজ্য 5কে বলতেছি, রাজ্য 5কে 9টা পর্বে ভাগ করতে। তো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এরপরে এরকম যাতে কর্ডাটা আছে, অ্যানিলিডা আছে। তো কর্ডাটাকে আবার কি করি? উপপর্যায়। তাহলে বিষয়টা হচ্ছে এগুলো এখানে পর্যন্ত সীমাবদ্ধ নয়। এখান থেকে আবার কি আসবে? এখান থেকে আবার, আচ্ছা আমি বিষয়টা দেখাই।
এই দেখো এখান থেকে আবার কি আসবে, এখান থেকে আবার বিভিন্ন পর্ব আসবে, বিভিন্ন পর্ব, এই যে বিভিন্ন পর্ব আসবে, এই যে আমরা বললাম 9টা পর্ব, 9টা পর্ব আসবে, 9টি পর্ব। মনে করো আমি একটা পর্ব নিয়ে কথা বললে মনে করো কর্ডাটা, কর্ডাটা কারা, যাদের মধ্যে মেরুদণ্ড বা নটোকর্ড আছে, এই কর্ডাটাকে আবার উপপর্বে ভাগ করা হয়, 3টে উপপর্বে ভাগ করা হয়, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, তারপরে ভার্টিব্রাটা। মনে করো ভার্টিব্রাটা লিখলাম, ভার্টিব্রাটা, তাহলে ভার্টিব্রাটা কারা, ইউরোকর্ডাটার মধ্যে নটোকর্ড লার্ভা অবস্থায় থাকে, সেফালোকর্ডার মধ্যে নটোকর্ড মানে যেটা হাড্ডির মতো অবস্থা, বাট বোন না নটোকর্ড, এই নটোকর্ড কি পর্যন্ত থাকে, সারা জীবন থাকে সেফালোকর্ডাটাতে। আর ভার্টিব্রাটাতে কি থাকে, মেরুদণ্ড থাকে। তাহলে আমরা কোন অংশের, আমরা প্রথমত অ্যানিমিলিয়া, এরপর আমরা কি কর্ডাটা, এরপর আমরা কি ভার্টিব্রাটা, এরপর আমরা কি, এটা আবার কি 7টা ইয়াতে ভাগ হয়। না নটোকর্ড বলা যায় না, আমাদেরটাকে নটোকর্ড বলবো না, আমাদেরটাকে বনি বলবো। কিছু মাছের ক্ষেত্রে আমরা দেখবো যে বোনটা আস্তে আস্তে নরম হাড্ডি বা নটোকর্ড, ওটা মেরুদণ্ড না, নরম হাড়, ঠিক আছে, ওটা মেরুদণ্ড না, আমাদেরটা প্রপার মেরুদণ্ড ভার্টিব্রাটা। তো এটাকে আবার 7টা শ্রেণীতে আমরা ভাগ করি, কয়টা শ্রেণীতে, 7টা শ্রেণীতে ভাগ করি। এর মধ্যে একটা আছে কি ম্যামেলিয়া বা স্তন্যপ্রায়ী, আমরা হচ্ছে ওইটার অংশ। সরীসৃপ আছে, ম্যামেলিয়া আছে, তারপর উভচর আছে, পক্ষীকুল আছে, অনেক জিনিসপত্র। তাহলে শ্রেণীবিন্যাস তোমাদের বইয়ে এই পর্যন্ত দিল, আসলে বিষয়টা এই পর্যন্ত না, আমরা এটাকে পর্ব, শ্রেণী, পর্ব, উপপর্ব, শ্রেণী, গণ, প্রজাতি এগুলোর মধ্যে ভাগ করব, ঠিক আছে, বিষয়টা বুঝছি। তাহলে আপাতত যেহেতু তোমাদের বইয়ে এতটুকু দিছে, আমরা এতটুকু নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা দেখব প্রত্যেকটার আলাদা আলাদা করে বৈশিষ্ট্য, প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা বৈশিষ্ট্য দেখব, ঠিক আছে। তাহলে শুরু করি। তাহলে আমরা শুরুটা করতেছি কি দিয়ে, সুপার কিংডম 1 দিয়ে। ওগুলো আলাদা স্পেসিফিক, কয়টা বাজে, আসো ওইটা তোমরা ইন্টার লেভেলে পড়বা, মানে কোন প্রাণীর নটোকর্ড থাকে, কোন প্রাণী থাকে না, ঠিক আছে। আপাতত আমাদের ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী লাইন, ওই জন্য আমরা এটাকে বিস্তারিত আলোচনা করতেছি না আর কি, কারণ আমাদের পড়া হচ্ছে লং হয়ে যাবে। সুপার কিংডম 1 কি, আমরা প্রোক্যারিওটিক পড়তেছি। আচ্ছা, প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য কি বললাম, কি বললাম, কোষগঠিত নয়। তারপর কি, এরা বেশিরভাগই কি হবে, এককোষী হবে, এরা কি হবে, এককোষী হবে। তারপর নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস অনুপস্থিত। তাহলে এই 3টা উদাহরণিক বৈশিষ্ট্যই কার, এই 3টা বৈশিষ্ট্য হচ্ছে প্রোক্যারিওটিকের, এই 3টা বৈশিষ্ট্য কার, প্রোক্যারিওটিকের গেল। তাহলে প্রোক্যারিওটিকের একটা রাজ্যের নাম কি, প্রোক্যারিওটিকের একটা রাজ্যের নাম কি, প্রোক্যারিওটিকের একটা রাজ্য হচ্ছে আমাদের কি, মনেরা। তাহলে এর অংশ আমরা হিসেবে ধরতেছি কি, রাজ্য 1, নাম কি, মনেরা। এবার আমরা মনেরার বৈশিষ্ট্যগুলো লিখব। তো তোমরা চেষ্টা করবা এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো পয়েন্টে পয়েন্টে লিখতে, ঠিক আছে, পয়েন্টে পয়েন্টে লিখতে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী, এরা এককোষী। 2 নম্বর বৈশিষ্ট্য কি, এরা এককভাবে অথবা ফিলামেন্টাস অথবা কলোনিয়াল। আচ্ছা, বিষয়টা কি, ফিলামেন্টাস কি, কলোনিয়াল কি, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমাদের স্কুল কলেজে আমরা দেখি যে, কলেজে না, স্কুলে আমরা দেখি যে পিটি সকালে একটা কি হয়, পিটি হয়। পিটির পরে তোমরা কি কখনো ওই যে রেলের মতো একজনের পিঠে একজন হাত দিয়ে ক্লাসরুমে গেছো, বিষয়টা অনেকটা এরকম।
তাহলে আমরা সবাই আলাদা আলাদা কি, যখন ওই রেল লাইনের মতো করে আমরা ক্লাসরুমের মধ্যে গেছিলাম, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ব্যাকটেরিয়া। তো ওই ব্যাকটেরিয়া আমরা একসাথে হয়ে একটা সুতার মতো তৈরি করছিলাম, ওইটাকে আমরা কি বলি, ফিলামেন্টাস। মানে বিষয়টা হচ্ছে এরকম যে অনেকগুলো ব্যাকটেরিয়া মিলে এরকম একটা সুতার মতো স্ট্রাকচার তৈরি করে, এটাকে আমরা ফিলামেন্টাস বলি। ঠিক আছে, যেমন উদাহরণ হচ্ছে নস্টক এভাবে থাকে, তো নস্টক কি, নীলাভ সবুজ শৈবাল। তাহলে এটা কি আসলে শৈবাল? এটা কি ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া। এদের স্পেসিফিক নাম কি, এরা হচ্ছে কি সাইনোব্যাকটেরিয়া। কারা দেখো, সাইনোব্যাকটেরিয়া হচ্ছে তারাই যারা সালোক সংশ্লেষণ করতে পারে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে বা সবুজ রঙের যেগুলো ব্যাকটেরিয়া আছে এগুলো সালোক সংশ্লেষণ করতে পারে। এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে কি নস্টক এক ধরনের সাইনোব্যাকটেরিয়া। এরা কি করতে পারে, সালোক সংশ্লেষণ করে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। বিষয়টা বুঝছি? ক্লোরোফিল থাকলে হয় শুধু, দেখো কিছু কিছু জায়গায় শুধু ক্লোরোপ্লাস্ট থাকলে হবে না, ক্লোরোপ্লাস্টের ভিতরে যে ক্লোরোফিল মূলত মেইন কাজটা করতেছে। তো ক্লোরোপ্লাস্ট না থাকলেও যদি ক্লোরোফিল থাকে সেও সালোক সংশ্লেষণ করতে পারবে, কারণ মেইন কাজটা ক্লোরোফিলই করতেছে। ক্লোরোপ্লাস্টের ভেতরে আমরা জানি প্লাস্টিক 3 ধরনের, প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল থাকে, আমি চ্যাপ্টার 4-এ পড়াইছিলাম। ক্লোরোফিল মেইন কাজে সালোক সংশ্লেষণে ওই যে পানি ভাঙনটা করতেছে, সূর্যের আলোকে নিয়ে পানি ভাঙনটা করতেছে। পানি ভাঙনের শক্তিটা তৈরি হচ্ছে, শক্তি দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইডকে গ্লুকোজে পরিণত করতেছি। ঠিক আছে, তো এই জন্য ক্লোরোপ্লাস্ট ছাড়াও যাদের মধ্যে শুধু ক্লোরোফিল আছে তারাও সালোক সংশ্লেষণ করতে পারে। বিষয়টা বুঝছো? আচ্ছা, গেল এরপরের বৈশিষ্ট্য যাই। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে যে আচ্ছা, কলোনিয়ালটা বলি নাই। কলোনিয়ালটা কি, কলোনিয়ালটা এরকম মনে করো, এই যে আমরা সবাই মিলে এখন ক্লাস করতেছি, আমরা সবাই মিলে গ্রুপ আকারে কি করতেছি, ক্লাস করতেছি। তাহলে এটা হচ্ছে কলোনিয়াল, গ্রুপ আকারে থাকা। ফিলামেন্টাস হচ্ছে সুতার মতো তৈরি করা, আর এটা কি গ্রুপ আকারে থাকা। বিষয়টা বুঝছো? তাহলে কলোনিয়াল গেল। আচ্ছা, এরপরের বৈশিষ্ট্যতে আসি। হ্যাঁ, ওই যে আমরা এটা কি পড়তেছিলাম, প্রোক্যারিওটিক পড়তেছিলাম। তাহলে এরা কি, এদের কোষ সুগঠিত নয়, নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস অনুপস্থিত। আচ্ছা, এই বিষয়টা আমি একটা চিত্র এঁকে ব্যাখ্যা করি। এই বিষয়টা একটা চিত্র এঁকে ব্যাখ্যা করা যাক। দেখো এই যে ব্যাকটেরিয়া দেখতে কিরকম হয়, ওইটা একটু আঁকি। এই যে মনে করো ব্যাকটেরিয়া, এই যে আমি একটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া আঁকতেছি। ঠিক আছে, ব্যাকটেরিয়ার নিচের অংশে কি থাকে, এরকম ফ্লাজেলা থাকে। কি থাকে, ফ্লাজেলা থাকে। ওকে, তারপর ব্যাকটেরিয়ার সাইডে এরকম পিলি থাকে, ছোট 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 পিলি থাকে, ঠিক আছে। তারপর ব্যাকটেরিয়ার ডিএনএটা এভাবে থাকে। ব্যাকটেরিয়ার মধ্যে হয় ডিএনএ থাকবে, না হলে আরএনএ থাকবে। ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। যে ব্যাকটেরিয়ার ডিএনএ আছে তারা ডিএনএ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াতে আরএনএ আছে তারা কি আরএনএ ব্যাকটেরিয়া। পিলি দিয়ে কি করে, এরা কোনো একটা কোষে আঘাত করে, আর ফ্লাজেলা দিয়ে তারা চলাচল করে। এখন তাদের নিউক্লিয়াসের বস্তু মানে ডিএনএ তো আছে, আমরা পড়ছিলাম কি ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিনের ভিতরে ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ডিএনএ আরএনএ। মানে ক্রোমাটিন বস্তু ক্রোমোজোমে পরিণত হয়, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আরএনএ থাকে। বিষয়টা বুঝছো? মানে এই যে আমরা নিউক্লিয়াসটা পড়তেছিলাম না,
কোষের ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে এরকম সুতার মতো অংশ, এই সুতার মতো অংশ পরবর্তীতে ক্রোমোজোমে পরিণত হয়। ঠিক আছে, ক্রোমোজোমের ভেতরে তারপর কি থাকে, ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে। তাহলে আলটিমেটলি ডিএনএটা কোথায় আছে, ডিএনএটা এখানের ভেতরে সুন্দর করে আছে, নিউক্লিয়াসের ভেতরে সুন্দর করে সজ্জিত আছে। বাট এখানে দেখো, এখানে নিউক্লিয়ার পর্দাটা আছে, নিউক্লিয়ার পর্দাটা না থাকার কারণে ডিএনএটা কি বাইরে, বাইরে একটা জায়গায় এভাবে উন্মুক্ত অবস্থায় আছে, কিন্তু আমাদেরটা উন্মুক্ত অবস্থায় নাই। এই জন্য ব্যাকটেরিয়াকে কি বলে, ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক বলে। বিষয়টা বুঝছো? আর এটা কি, এটা হচ্ছে প্রোক্যারিওটিক, আমাদেরটা হচ্ছে কি ইউক্যারিওটিক, আমাদের পর্দা আছে। সেজন্য এখানে কি লিখলাম, এদের কোষ সুগঠিত নয়, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস। এখানে দেখো আমাদের একটা নিউক্লিওলাস আছে, আমাদের কি আছে ভেতরে একটা, এই জায়গায় নিউক্লিওলাস আছে, এদের মধ্যে এটা নাই, এদের নিউক্লিওলাস নাই। এবং এদের অনেক কোষীয় অঙ্গাণু অনুপস্থিত, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে না মাঝে মাঝে, এদের রাইবোজোম থাকে। আবার কি থাকে এদের মাঝখানে মাঝখানে এরকম কি থাকে, রাইবোজোম থাকে। তাহলে দেখো এদের পুরা দেহই কিন্তু একটা কোষ, পুরা দেহই একটা কি কোষ। এই কোষের মধ্যে কোষের অনেক জিনিস অনুপস্থিত, প্লাস এই যে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস অনুপস্থিত। বিষয়টা ক্লিয়ার? ওকে, এরপরে আসে এই যে বললো, এখানে বললো এর পরের পয়েন্টে আমরা লিখব কোষের অনেক অঙ্গাণু, কোষীয় অনেক অঙ্গাণু যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, কিন্তু রাইবোজোম আছে, এদের রাইবোজোম আছে, কিন্তু রাইবোজোম আছে। বিষয়টা বুঝছি? বিষয়টা ক্লিয়ার? এরপরে খাদ্য, এরা খাদ্য শোষণ পদ্ধতিতে অথবা সালোক সংশ্লেষণ করে, খাদ্য শোষণ পদ্ধতিতে, অথবা কিছু কিছু যেমন সাইনোব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে। মানে প্রধানত হচ্ছে শোষণ পদ্ধতিতে করবে, মানে এই ব্যাকটেরিয়া তোমার ভেতরে গিয়ে তোমার কোষে অ্যাটাক করবে, এই ব্যাকটেরিয়া তোমার ভেতরে গিয়ে তোমার কোষকে অ্যাটাক করে তোমার কোষ থেকে সে শক্তি নেবে। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেমন সাইনোব্যাকটেরিয়া, তারা কি করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে। কিন্তু অথবা কিছু কিছু সাইনোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে পারে। আচ্ছা, শোষণ পদ্ধতি মানে বুঝছো, তোমার কোষে গিয়ে তোমার কোষের ভিতরে ঢুকে তোমার কোষ থেকে কি করবে, খাদ্য শোষণ করে নেবে। ঠিক আছে, আর সালোক সংশ্লেষণ তো গেল। আচ্ছা, এর পরের পয়েন্টে আসতেছি। এই যে এখানে তোমাদের বইয়েও সেম পয়েন্ট লিখছে, কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে পারে। তাহলে এই পয়েন্টগুলো লিখে তুমি একটা চিত্র এঁকে দিলেই তোমার ফুল মার্কস। এই যে পয়েন্ট কি কি বললাম, এরা এককোষী, এরা একক বা ফিলামেন্টাস বা কলোনিয়াল, এদের দেহকোষ সুগঠিত নয়, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস অনুপস্থিত। কোষীয় অনেক অঙ্গাণু আছে, যেমন অনেক অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, কিন্তু রাইবোজোম আছে, কোষীয় অঙ্গাণু রাইবোজোম আছে। খাদ্য শোষণ পদ্ধতিতে অথবা সাইনোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে পারে। শেষ। তাহলে এটা গেল আমাদের কি, মনেরা 1, রাজ্য 1 মনেরা, সুপার কিংডম 1 প্রোক্যারিওটিক। এরপর আসতেছি, এটা বুঝছি, কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন? তাহলে এরপরেরটাতে যাই। এরপরেরটা হচ্ছে কি আমাদের সুপার কিংডম 2 ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। আচ্ছা, ইউক্যারিওটিকের বৈশিষ্ট্যগুলো কি কি? ইউক্যারিওটিকের বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এরা এককোষী বা বহুকোষী হতে পারে। ঠিক আছে, এরা এককোষী বা বহুকোষী
হতে পারে, এদের কোষ একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। কিন্তু আমরা যখন সুপার কিংডম 1 পড়ছিলাম সেই ক্ষেত্রে আমরা কি দেখছি, এককোষী। বাট এরা কি এককোষী বা বহুকোষী হতে পারে। 2 নম্বর পয়েন্ট, এদের কোষ সুগঠিত। এদের কোষ সুগঠিত, ঠিক আছে? মানে কি কোষীয় সকল অঙ্গাণু এখানে অনুপস্থিত, মানে একটা কোষের মধ্যে যা যা থাকা দরকার এদের সব কিছুই আছে, যা যা থাকা দরকার সব কিছু এদের আছে। এন্ডোপ্লাজম, রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, ঠিক আছে, কোষ কঙ্কাল, তারপর সেন্ট্রিওল, প্রাণী কোষের সেন্ট্রিওল, যা থাকা দরকার সব কিছু এই কোষের মধ্যে আছে। তারপর এরপরে এই যে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিওলাস উপস্থিত, যেটা আমরা সুপার কিংডম 1-এ দেখতে পাই নাই, ঠিক আছে? এরপর আরেকটা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান মানে এদের মধ্যে আমরা উন্নত টিস্যুতন্ত্র দেখতে পারি। সুপার কিংডম 1-এ কি কোনো টিস্যু আছে? কেন নাই? কারণ এক কোষে একটাই কোষ আছে, এর মধ্যে টিস্যু করতে আসবে। টিস্যু কাকে বলে? এখানে যারা না এক কোষে কারো থেকে টিস্যু নাই। টিস্যু কিভাবে তৈরি হয়? অনেক কোষ মিলে যখন একটা কাজ করে, একই জায়গা থেকে উৎপন্ন হয়ে অনেক কোষ মিলে যখন একটা কাজ সম্পাদিত করে বা একই ধরনের কাজ সম্পাদিত করে তাকে আমরা কি বলি? টিস্যু বলি। তা যারা এক কোষী তারা কখনো কি হবে না? উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান থাকবে না। কিন্তু যারা বহুকোষী, এদের মধ্যে যারা বহুকোষী তাদের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, ঠিক আছে? তাহলে এই যদি তোমাকে বলে সুপার কিংডম 2 এর বৈশিষ্ট্য লিখো, সেই ক্ষেত্রে তুমি এই 4টা লিখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি। হ্যাঁ, এই যে বললাম, বলতেছি রাজ্য টু পড়লে দেখবা, রাজ্য 2। ইউক্যারিওটিকের মধ্যে কিছু কিছু আছে এককোষী হতে পারে, যেমন এই যে অ্যামিবা হচ্ছে এককোষী, অ্যামিবা এককোষী ইউক্যারিওটিকের মধ্যে। হ্যাঁ, নিউক্লিয়াস সুগঠিত। এদেরকে ভাগই করছে নিউক্লিয়াস সুগঠিত হওয়ার জন্য। সুপার কিংডম 2 সবার নিউক্লিয়াস কি সুগঠিত, ঠিক আছে? শুধু হচ্ছে কোষ হচ্ছে একটা, মানে কোষ একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, যেমন অ্যামিবার হচ্ছে একটা, ঠিক আছে, অনেকগুলো থাকতে পারে। আচ্ছা আসো তাহলে সুপার কিংডম 2 এর রাজ্য 2, প্রোটিস্টা। প্রোটিস্টা মূলত অ্যামিবা বা শৈবাল জাতীয় প্রাণী হচ্ছে কি প্রোটিস্টার অন্তর্ভুক্ত। তাহলে রাজ্য 2 প্রোটিস্টা, এদের বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখি। দেখো, প্রথমত এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরা এককোষী বা বহুকোষী হতে পারে, ঠিক আছে? তারপর 2 নম্বর বৈশিষ্ট্য, এরা সেম এদের মতো একক, এরা একক কলোনিয়াল বা ফিলামেন্টাস আকারে থাকতে পারে, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করলাম, বুঝছি তো? ফিলামেন্টাস আকারে থাকতে পারে, ওকে? আচ্ছা, এরপরের পয়েন্টে যাই। এদের নিউক্লিয়াস সুগঠিত। এদের নিউক্লিয়াস কি সুগঠিত। সুগঠিত এখানে লিখতে পারো নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস উপস্থিত। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস উপস্থিত এদের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এরপর পয়েন্ট আসো, ক্রোমাটিন বস্তু, ডিএনএ, প্রোটিন। এটা আমরা জানি ক্রোমাটিন বস্তুতে মানে এই যে আমাদের ক্রোমাটিন জালিকাতে ডিএনএ আরএনএ থাকে। আমরা একটু আগে বললাম যে ক্রোমাটিন জালক পরবর্তীতে ক্রোমোজোমে পরিণত হয়, ক্রোমোজোমের ভিতরে আমরা জানি ডিএনএ আরএনএ থাকে। মানে মোট কথা ক্রোমাটিন জালকের ভিতরে বা ক্রোমাটিন বস্তুর মধ্যে ডিএনএ আরএনএ আছে। তাহলে এখানেও সেম কথা বলতেছে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে।
আচ্ছা, প্রোটিনের বিষয়টা তোমরা জানো কিনা? ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরি হয়। এটা একটু বলি, ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ প্লাস রাইবোজোম, এমআরএনএ প্লাস রাইবোজোম প্লাস টিআরএনএ প্লাস অ্যামিনো অ্যাসিড, এই সবগুলো মিলে হচ্ছে প্রোটিন তৈরি হয়। বিষয়টা বুঝছো? প্রোটিন একাকেও বানাতে পারবে না, এমআরএনএও পারবে না, রাইবোজোমও পারবে না, টিআরএনও পারবে না, অ্যামিনো অ্যাসিডও পারবে না। এই চারটা মিলে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তাহলে এই প্রোটিনের তৈরির প্রসেসটাও এই আমাদের ক্রোমাটিন বস্তুতে সম্পন্ন হচ্ছে। ঠিক আছে? তো এই প্রোটিন নিয়ে আমরা আলোচনা করব পরের কোনো একটা টপিকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আসি যেটা তোমাদের বইয়ে আচ্ছা, এরপরে খাদ্য গ্রহণটা বলে দিই। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে হতে পারে, খাদ্য গ্রহণ শোষণ বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে হয়। পদ্ধতিতে হয়। আচ্ছা, একটু আচ্ছা দেখো, এই যে প্রোটিস্টার অন্তর্গত কারা? শৈবাল, এককোষী বা বহুকোষী শৈবাল, অ্যামিবা। ঠিক আছে? তাহলে অ্যামিবা তো সালোক সংশ্লেষণ করতে পারে না, তাহলে অ্যামিবা কি করবে? খাদ্য শোষণ করবে, মানে অন্য কোনো কোষ থেকে অন্য কোনো প্রাণী থেকে খাদ্যটা শোষণ করে নেবে। কিন্তু শৈবাল কি করতে পারে? শৈবাল সালোক সংশ্লেষণ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, বুঝি নাই? অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বলা হয়, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, না, এমআরএনএ টিআরএনএ থাকে না, এমআরএনএ টিআরএনএ হচ্ছে হেল্প করে যায়। এমআরএনএ টিআরএনএ কি করে? হেল্প করে যায়। এটা তুমি ইন্টারের চ্যাপ্টার বোটানি চ্যাপ্টার 1-এ ডিএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ ট্রান্সলেশনের মাধ্যমে পড়বা। মানে এরা হচ্ছে যে কাজটা করে, অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করার কাজ করে যে এমআরএনএ, টিআরএনএ, রাইবোজোম। ডিএনএ থেকে একটা ইনফরমেশন আসবে এমআরএনএর কাছে, মানে মনে করো ডিজাইন, তুমি একটা কাপড় সেলাই করবা, ডিজাইনটা হচ্ছে যে এমআরএনএ, ডিজাইনটা হচ্ছে এমআরএনএ। ওকে, ডিজাইন সে ডিএনএ, মনে করো তুমি হচ্ছে ডিএনএ, তোমার পছন্দের একটা ডিজাইন হচ্ছে এমআরএনএ। এখন ওই ডিজাইনে তুমি কাপড় তৈরি করবা, কাপড় হচ্ছে কি? প্রোটিন। তো টিআরএনএ, এমআরএনএ হচ্ছে ডিজাইন, এই ডিজাইন। রাইবোজোম হচ্ছে সেলাইয়ের মেশিন, রাইবোজোম কি? সেলাইয়ের মেশিন। অ্যামিনো অ্যাসিড কি? সুতা, যে সুতা দিয়ে তুমি কাপড় বানাবা বা ড্রেস বানাবা বা কাপড় আর কি। এখন টিআরএনএ কি? টিআরএনএ হচ্ছে দর্জি। টিআরএনএ, রাইবোজোম আর এমআরএনএ, এরা সব মিলে অ্যামিনো অ্যাসিডকে পরপর জোড়া লাগে প্রোটিন তৈরি করে। ঠিক আছে? বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ডে নাই, ওই জন্য আমরা এটা নিয়ে পরবর্তীতে ইন্টারে আলোচনা করব। এরপর আসি যেটা তোমরা বুঝবা না। বুঝি নাই? মসের রাজ্য এখানে দেখাই নাই। মস হচ্ছে যে তোমার ফানজাইয়ের মধ্যে ফেলতে পারো মসকে। আচ্ছা, এরপর যেটা তোমরা বুঝবা না, এখানে তোমাদের বইয়ে এটার জ্ঞান অনেক কম দিছে, সেটা হচ্ছে যে মাইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন করে। আচ্ছা, আমরা যখন কোষ বিভাজনের অধ্যায়টা পড়ছিলাম, কোথাও এমন জিনিস দেখছো যে মাইটোসিস জনন অঙ্গের সাথে জড়িত? মাইটোসিসকে আমরা সবসময় কিরকম কোষ বিভাজন বলতাম? দেহের বৃদ্ধিকারক, মানে এটা সবসময় দৈহিক বৃদ্ধি করবে। কোষ একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, এরকম হতে হতে আমাদের দৈহিক বৃদ্ধি করবে। কোথাও এমন কথা লেখা নাই যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা অযৌন প্রজনন করতে পারি। এটার একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো, ছত্রাককে নিয়ে আসছি আমি। যদিও ছত্রাক এই রাজ্যের অন্তর্গত নয়, ছত্রাক কিন্তু এই রাজ্যের না, তাও আমি ছত্রাক দিয়ে বৈশিষ্ট্যটা বলতেছি। মানে আমি তোমাদেরকে বিষয়টা বুঝাচ্ছি মাইটোসিসের মাধ্যমে কিভাবে অযৌন প্রজনন হতে পারে। এই যে মনে করো এটা একটা ছত্রাক, বুঝছো? বা মাশরুম, ছত্রাক বা মাশরুম। ঠিক আছে? ছত্রাক বা মাশরুম। ছত্রাকের অবশ্যই কোষ থাকবে না, ছত্রাকের দেহকোষ থাকবে না? থাকবে, ছত্রাকের দেহকোষ থাকবে। এখন ছত্রাকের দেহকোষ কোষ বিভাজন পদ্ধতিতে স্পোর তৈরি করে।
স্পোর, স্পোরটা কি হবে? হ্যাপ্লয়েড। কি হবে? হ্যাপ্লয়েড। তাহলে এখানে কোন কোষ বিভাজন কাজে লাগবে? মাইটোসিস। বিষয়টা একটু বুঝি স্যারেরা, বিষয়টা একটু বুঝি। দেখো এখান থেকে কিছু দেহকোষ থেকে স্পোর তৈরি হবে, এরকম স্পোর। স্পোরগুলো হচ্ছে বৃষ্টির মতো করে এই মাশরুমের দেহ থেকে অটোমেটিক পড়ে যাবে। অটোমেটিক কোথায় যাবে? মাটিতে পড়ে যাবে। মাটিতে পড়ে যাবে। বিষয়টা বুঝছো? মাটিতে পড়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। কোত্থেকে তৈরি হয়েছে? দেহকোষ থেকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়েছে। এই যে ছোট ছোট কোষ, ছোট ছোট কোষ, এই কোষগুলো যখন মাটিতে পড়বে নতুন করে মাশরুম তৈরি হবে, নতুন করে মাশরুম তৈরি হবে। তাহলে এখানে কি কোনো গ্যামেটের প্রয়োজন পড়ছে? পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, নিষেক, জাইগোট কোনো কিছু আসছে না। জাস্ট দেহকোষ কোষ বিভাজনের মাধ্যমে স্পোরে পরিণত হয়েছে, স্পোর বৃষ্টির মতো করে মাটিতে পড়ছে, সেজন্য কি একটা নতুন ছত্রাক জন্মে গেছে। যাদের আইডিয়া আছে মাশরুমের চাষ সম্পর্কে তারা জানো মাশরুম কাটলে ওই জায়গায় আরেকটা মাশরুম হয়। মাশরুমের চাষ একটা মনে করো মাশরুম হয়েছে, তুলে ফেলছে, ওই জায়গায় আরেকটা মাশরুম হবে, কারণ ওই মাশরুম স্পোর মাটির মধ্যে ফেলে দিছে। এখন এই মাশরুম যখন তুলে ফেলবা ওই জায়গা থেকে আরেকটা মাশরুম হবে, এই স্পোর থেকে আরেকটা মাশরুম হবে। বিষয়টা বুঝছি? তাহলে এখানে এটাই বলছে যে মাইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন করে। তাহলে এইটা হচ্ছে আমাদের মাইটোসিস পদ্ধতিতে অযৌন প্রজনন। বিষয়টা বুঝছি? এরপরে আরেকটা বিষয় তোমাদের খুবই জটিলভাবে দিছে, সেটা হচ্ছে যে কনজুগেশন। কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে। যৌন প্রজনন করে। যদিও তোমাদের বইয়ে যে কথাগুলো লিখছে ওই কথাগুলোতে তোমরা কনজুগেশনটা কিছুটাই মানে কোনোটাই বুঝবা না। বলতেছে কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এইরূপ দুটি গ্যামেটের মিলনের যৌন প্রজনন ঘটে। এখানে কোনো ভ্রূণ ত্রুটিত হয় না। এই দুইটা লাইনে তোমরা কিছু বুঝছো? আশা করি তোমরা কিছু বোঝা নাই। এটা আমরা আশা করতেই পারি। আমি হইলেও আশা করি বুঝতাম না, তোমাদের জায়গায় যদি আমি হইতাম তাও বুঝতাম না। এই জিনিসটা আজকে একটু ব্যাখ্যা করে শেষ করি। এই মনে করো একটা ব্যাকটেরিয়া, আমি তোমাদেরকে এখন রিকম্বিনেন্ট ডিএনএ কনসেপ্ট বুঝাবো। এই একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়াতে একটা বৃত্তাকার ডিএনএ আছে যেটাকে আমরা প্লাজমিড বলি। কি বলি? প্লাজমিড বলি। আচ্ছা, তো ব্যাকটেরিয়া মনে করো আমাদেরকে বডির ভিতরে অ্যাটাক করছে। আমরা জানি আমাদের ব্যাকটেরিয়া জনিত অনেক রোগ হয়ে থাকে। ব্যাকটেরিয়া যখন আমাদের ভিতরে সংখ্যা বৃদ্ধি করে তখন আমাদের অনেক ধরনের কি হতে পারে? রোগ হতে পারে। এখন এই রোগকে কমানোর জন্য আমরা কি খাই? অ্যান্টিবায়োটিক খাই। কি খাই? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি করে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ঠিক আছে, এখন ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিকের কিছু কোর্স থাকে। আমরা আশা করি জানি যে 3 ডেজের কিছু কোর্স থাকে, 5 ডেজের কিছু কোর্স থাকে, কিছু কোর্স থাকে 7 ডেজের, কিছু কোর্স থাকে 10 ডেজের, আবার কিছু কোর্স আবার 14 ডেজেরও হতে পারে। বিষয়টা বুঝছো? এখন আমরা বাঙালি হিসেবে আমাদের একটা অভ্যাস খারাপ আছে। কিরকম অভ্যাস? সাপোজ মনে করো ডাক্তার তোমাকে একটা অ্যান্টিবায়োটিক দিছে যেটার ডেজ কত? 7 ডেজে। কিন্তু দেখা যায় তুমি যখন 3টা বা 4টা ওষুধ খেয়ে ফেলছো, মানে 3-4 দিন যখন তুমি ওষুধ খেয়ে ফেলছো, তুমি 100% ভালো হয়ে গেছো। তোমার বডি কি একদম মানে ব্যথা ট্যাথা যা ছিল, জ্বর টর যা ছিল সবগুলোই চলে গেছে। এখন বাকি যে 2 দিন বা 3 দিন খেতে হবে ওইটা আমরা আর খাই না। বেশিরভাগ বাঙালি ওইটা আর খায় না। এখন তুমি এই জিনিসটা করলে বিষয়টা খারাপ কি হচ্ছে? 3-4 দিন যখন তুমি অ্যান্টিবায়োটিকটা খাচ্ছ তোমার 90 থেকে 95% ব্যাকটেরিয়া কিন্তু মরে গেছে। যেটার জন্য তোমার রোগ হচ্ছিল ওর মধ্যে 90 থেকে 95% ব্যাকটেরিয়া তোমার মরে গেছে। ঠিক আছে, কিন্তু বাকি 5% তো রয়ে গেছে। যদিও ওরা অতটা সক্রিয় না, যেহেতু ওদের বেশিরভাগ বন্ধু, একটা যুদ্ধে গেছো বেশিরভাগই মারা গেছে, বাকি মনে করো 5% আসো, ওদের থেকে যুদ্ধ করার শক্তি থাকবে? ওরা কি তখন লুকায়িত অবস্থায় ইনঅ্যাক্টিভ অবস্থায় চলে যাবে। সেজন্য তোমার কোনো কি হবে না, রোগ, তোমার মধ্যে কোনো ব্যথা নাই, কোনো জ্বর নাই, কিছু নাই, তুমি একদম মনে হচ্ছে সুস্থ হয়ে গেছো। তো এখন তুমি কি করলা? বাকি আর 3 দিন খাইলা না, এটা এক দফা গেল। আবার তুমি সেম কাজ করলা, এরকম করতে করতে ওই যে ব্যাকটেরিয়া 5% বেঁচে যাচ্ছে, সে এবার কি করবে জানো? ওই ওষুধের যে প্রতিক্রিয়া, মানে মনে করো বুঝে গেছে, শত্রুকে চিনে গেছে, এখন সে তার প্লাজমিডের মধ্যে নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে আসবে। কি বৈশিষ্ট্য নিয়ে আসবে? এমন একটা বৈশিষ্ট্য নিয়ে আসবে যে বৈশিষ্ট্যের ফলে ওই ওষুধটা খাইলে তোমার এই ব্যাকটেরিয়া আর মরবে না। বিষয়টা বুঝছো? ওই ওষুধটা খেলে এই ব্যাকটেরিয়া আর কি
মরবে না, কারণ এই ব্যাকটেরিয়া বুঝে গেছে যে ওই ওষুধটা রিয়াকশন কিভাবে দেয়। বুঝছো? মানে তোমরা যখন একটা নতুন পরিবেশে যাচ্ছ, যেমন এখানে আমাদের আজকে 2 জন নতুন স্টুডেন্ট আসছে, তো ওরা যখন আসছে ওরা বুঝতেছে এখানে ক্লাস কীরকম হয়, এখানে ক্লাস কোথায় আছে কীরকম হয়, এরকম যখন 2-1 বার আসবে বিষয়টা তোমাদের জন্য আরও ফ্যামিলিয়ার হয়ে যাবে। তো বিষয়টা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম, নতুন একটা বৈশিষ্ট্য, আর ব্যাকটেরিয়া যে কোনো বৈশিষ্ট্য অ্যাডপ্ট করতে পারে, ভালো যে কোনো বৈশিষ্ট্য অ্যাডপ্ট করতে পারে। এখন এই ওষুধ যে তুমি বারবার খাও নাই, ও যখন বেঁচে গেছে এই যে ওষুধটা, ওই ওষুধটা আর এর উপর কাজ করবে না, ঠিক আছে? তো এটাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ, নতুন করে ডিএনএ তৈরি হয়েছে, মানে ও অ্যাডাপ্ট করে ওর ডিএনএকে চেঞ্জ করে ফেলছে। ওর ডিএনএকে যখন চেঞ্জ করে ফেলছে, এই ওষুধটা এর উপর আর কাজ করবে না। এখন অনবরত তো আমাদের বডিতে কি ঢুকতেছে, ব্যাকটেরিয়া ঢুকতেছে না অনবরত। মনে করো নতুন একটা ব্যাকটেরিয়া ঢুকলো, নতুন একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড আছে, নতুন একটা ব্যাকটেরিয়া ঢুকলো, ওর মধ্যে প্লাজমিড আছে। এখন এ কি করবে, তাকে ইনফরমেশন শেয়ার করবে একটা নালীপথের মাধ্যমে, তার কাছে কি করবে, ইনফরমেশন শেয়ার করবে। এই যে দেখো, তার কাছে ইনফরমেশন শেয়ার করবে, এই যে দেখো এখানে ইনফরমেশনটা শেয়ার করে ফেললো, তার কাছে ইনফরমেশন, এই যে হলুদ একটা ইনফরমেশন ছিল, এটা শেয়ার করে ফেললো। এখন শেয়ার করে ফেলাতে এই ব্যাকটেরিয়া কি হয়েছে, এই ব্যাকটেরিয়া এখন ওই ওষুধে এই ব্যাকটেরিয়াও মরবে না। যে ওষুধে এই ব্যাকটেরিয়া মরতো না, ওই ওষুধে এখন এই ব্যাকটেরিয়াও মরবে না। তাহলে মূল কথা হচ্ছে, এখন যতবার তোমার বডির মধ্যে ব্যাকটেরিয়া ঢুকতেছে ততবারই এই কাজ করতেছে, এই কাজের ফলে ওই ওষুধটা তোমার বডিতে আর কাজ করা বন্ধ করে দেবে। বিষয়টা বুঝছো? তাহলে এটাকে বলে কি, কনজুগেশন। যে নালীপথে এই ইনফরমেশনটা তার কাছে শেয়ার করলো, এখন সে কি বেঁচে গেল ওই ওষুধটা থেকে। বিষয়টা বুঝছো? আচ্ছা, এটা আমি আমার একটা পার্সোনাল স্টোরি থেকে ব্যাখ্যা করি, জিনিসটা তোমাদের জন্য আরও একটু মজাদার হবে। যেমন আমি হচ্ছে মুসলিমা স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো ক্লাস 9-এর প্রথম না 2-3টা ক্লাস চলে গেছিলো, আমি 2-3টা ক্লাস মিস করছি, মানে 2-3 দিন ক্লাসে যাই নাই। যখন প্রথম দিন গেছিলাম, আমাদের ক্লাস টিচার ছিল রেজাউল করিম স্যার, ঠিক আছে? আমাদের ক্লাস টিচার কে ছিল? রেজাউল করিম স্যার। খুবই ইন্টারেস্টিং একটা স্যার, খুবই ইন্টারেস্টিং, খুবই শক্তি সামর্থ্যবান। তখনও তার বয়স ছিল প্রায় 55+, কিন্তু মানে বলে না, মানে কাউকে মোটামুটি অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে, সেটা যদি প্রিন্সিপালও অন্যায় করে তার বিরুদ্ধেও প্রতিবাদী। এখন স্যারের একটা বৈশিষ্ট্য ছিল যেটা আমরা জানতাম না, বুঝছো? এখন আমি প্রথম দিনই কি করছি, লেট করে গেছি স্কুলে। এখন লেট করে যাওয়াতে মনে করো এখন লেট করে কেউ আসলে ও আমার থেকে পারমিশন নিবে, স্যার আসতে পারবো কিনা। আমি বলবো আচ্ছা ঠিক আছে আসো। তো আমিও পারমিশন নিলাম স্যার থেকে, স্যার আসবো, বলে যে আসো। এখন যেহেতু অনেক লেট করে ফেলছি, স্কুলের টিচার, তো বলে ফেললাম যে স্যার সরি বলার জন্য আমাকে কি করে দিছে, বের করে দিছে। ঠিক আছে, সরি বলার জন্য কি করে দিছে, বের করে দিছে। কারণ স্যারে সরি পছন্দ করে না। স্যারে কি সরি পছন্দ করে না। স্যারের ভাষায় সরি ইজ এ ওয়েস্টার্ন ফ্যাশন, ইট ডাজেন্ট কভার্স এভরিথিং। যারা আমার ব্যাচে আছে তারা জানবে। তো যেমন ওমায়ের স্যার আমি একই ব্যাচের, একই ক্লাসের, একই ফ্রেন্ড জোনের মধ্যে, তাহলে আমরা জানি যে স্যার কি, রেজাউল করিম স্যার সরি পছন্দ করে না। এখন এই ইনফরমেশনটাকে আমি জানতাম না, সেজন্য আমি কি স্যারের থেকে বকা গেছি। এরপর আমাকে যে ক্লাস থেকে বের করছে, এরপর আমি আর ক্লাসে ঢোকার সুযোগ পাই নাই, ওই দিন আর সুযোগ পাই নাই, পরবর্তী ক্লাসে ঢুকেছি। তাহলে আমি বুঝতে পারছি কি, যে সরি রেজাউল করিম স্যার পছন্দ করে না। তখন আমি যখন আরেকটা স্টুডেন্ট আসবে, তাকে যদি ইনফরমেশনটা বলে দিই, সে বেঁচে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এখন দেখো, এখন এটাকে প্রজনন প্রক্রিয়া বলতেছি। এটাকে কি বলতেছি, প্রজনন প্রক্রিয়া বলতেছি। এটা কি কোনো প্রজনন প্রক্রিয়া হইলো? এখানে দেখো, ব্যাকটেরিয়া আসলো, ব্যাকটেরিয়াকে তুমি নতুনভাবে তৈরি করে দিলা। এখানে কোনো প্রজনন হয় নাই। একটা থেকে দুইটা হয়েছে, দুইটা হয় না, কিন্তু নতুন করে তৈরি হয়েছে। আচ্ছা, প্রজনন বলতে আমরা কি বুঝতেছি? প্রজনন বলতে বলতেছি একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেটের মিলনের ফলে একটা জাইগোট তৈরি হবে, যে নতুন বৈশিষ্ট্যের হবে। যেমন এই যে আমরা আমাদের বাবা মা থেকে হয়েছি। কেউ কি বলতে পারবে আমি এক্সাক্ট 100% আমার বাবার মতো? এখানে কোনো চলতেছে না, সূর্যবংশী চলতেছে না। তোমরা সূর্যবংশী আশা করি দেখছো, হিন্দি একটা মুভি, যেখানে অমিতাভ বচ্চন ছেলের রোলও করে, বাবার রোলও করে, এক্সাক্ট সেম টু সেম হয়। কিন্তু আসলে বাস্তবে জীবন কি, হ্যাঁ তুমি মোটামুটি 90% তোমার আব্বুর মতো, 70% তোমার আব্বুর মতো, কিন্তু এক্সাক্ট বৈশিষ্ট্য তো আর হয় না। বৈশিষ্ট্যের মধ্যে তফাৎ আছে। তোমার আব্বুর বৈশিষ্ট্য একরকম, তোমার আম্মুর বৈশিষ্ট্য একরকম। তোমার মধ্যে কিছু আব্বুর আছে, কিছু আম্মুর আছে, এবং কিছু নতুন করে তৈরি হয়েছে। বিষয়টা বুঝছো? তার মানে তুমি হচ্ছে যে কি, তাদের মধ্যে নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে আসছে, মানে আমাদের বংশগতিতে আমরা একটা নতুন করে বৈশিষ্ট্য নিয়ে আসছি। এরপর আমাদের পরের জেনারেশন আরও একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে। তাহলে প্রত্যেকবার প্রজননে একটা নতুন করে বৈশিষ্ট্য আসে। তাহলে এখানে দেখো, এটাকে যৌন প্রজনন কেন বলতেছে? এটা আসলে কিন্তু যৌন প্রজনন না, এটাকে যৌন প্রজনন ধরা হচ্ছে। তো যৌন প্রজননে যেরকম দুইটা গ্যামেট লাগে, দুইটা গ্যামেট নিয়ে একটা নতুন বৈশিষ্ট্যের কিছু হয়। এখানেও দেখো দুইটা লাগছে, এবং এটা কি আগে এরকম ছিল? এটাকে নতুন করে ফেলছে।
এই জন্য এটাকে যৌন প্রজনন ধরা হয়, কিন্তু এক্স্যাক্টলি এটা যৌন প্রজনন হয় না। এই জন্য তোমাদের বইয়ে লিখছে কি, কোনো ভ্রূণ তৈরি হয় না। দেখছো, মানে নতুন করে কোনো সংখ্যা বৃদ্ধি হবে না, যেটা ঢুকবে সেটাকে নতুন বানায় ফেলবে, যে সংখ্যা বৃদ্ধি হবে না। বিষয়টা বুঝছো? তাহলে আশা করি এটা বুঝছি। এটা কি বুঝছি কনজুগেশন, এবার বুঝছি বিষয়টা? হ্যাঁ, তাহলে এই যে নতুন করে ডিএনএ তৈরি হলো, এই যে নতুন করে ডিএনএ তৈরি হইলো, এটাকেই বলে রিকম্বিনেন্ট ডিএনএ। এটাকে কি বলে? রিকম্বিনেন্ট। তোমাদের কিন্তু অনেক এগুলো ইন্টারের লেভেলের পড়ালেখা তোমাদের করাই ফেলতেছে, যেহেতু কনসেপ্ট আসছে তোমাদের একটু ধারণা থাকা লাগবে। এটা তোমরা পড়বা ইন্টার লেভেলে গিয়ে। ইন্টার লেভেলের চ্যাপ্টার 4-এ আছে ব্যাকটেরিয়ার অংশে কনজুগেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া ইনফরমেশন ট্রান্সফার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্লাস শেষ। ওকে, তাহলে আজকে এতটুকুই। তোমাদের পরবর্তী ক্লাসে এরপর থেকে শুরু হবে। ওকে, এটা বন্ধ করুন।